ইনকামের মধ্যে হিসাব করা হয়, দুর্নীতি করে যেই টাকা কামায়, তো স্বাভাবিকভাবেই দেশের মধ্যে যখন দুর্নীতি বাড়ে পার ক্যাপিটা ইনকামও বাড়ে। বলেন দুর্নীতি যদি বাড়ে জনগণের লাভটা কি হয়? আরে ভাই, গোটা জনগণের সম্পদ এটা ফোকরা করে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে দেশের সম্পদ, জনগণের সম্পদ পাচার করলো, অন্য দেশে নিয়ে গেল। এক এলাকার সম্পদ এভাবে আরেক এলাকায় নিয়ে সেই এলাকায় নিজের আখের বসানো ইসলামী অর্থনীতির মূল দৃষ্টিভঙ্গির খেলাফ। আপনারা বলেন জাকাত বাস্তবায়নের হুজুর লাভ কি? বেটা জাকাত বাস্তবায়ন হলে লাভ মানে? জাকাত বলতে কি বুঝছো তোমরা? জাকাতের একটা মূলনীতি হলো তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যেই এলাকা থেকে জাকাত উত্তোলন করা হবে সেই এলাকার অভাবী মানুষ বেঁচে থাকতে অন্য কোন এলাকায় জাকাত ট্রান্সফার করা যায় না। মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছি যে এইভাবে দেশের সম্পদ চুরি করে পার ক্যাপিটা ইনকাম বাড়ায়, জনগণের সম্পদ লুটপাট করে, বেগম পাড়া করে, নিজেরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়, অল্প কিছু মানুষ রাতারাতি কোটিপতি বনে যায়। যখন যারা ক্ষমতায় আসে, ক্ষমতাসীনদের আশেপাশের অল্প কিছু লোক তারা রাস্তার ফকির নির্বুত 2 দিন পরে অট্টালিকা করে। মানে বলতেছি কথা, মিথ্যা কথা বলতেছি? আপনি যান বলেন বাংলাদেশের সরকারি অফিস আদালতে, আপনারা একদম আল্লাহকে হাজির নাজির জায়গা বলবেন, আমার কোনো কথায় প্রভাবিত হবেন না। সরকারি অফিস আদালতে যদি কাজ করতে যান, টাকা পয়সা ছাড়া, ঘুষ দেওয়া ছাড়া কত পার্সেন্ট কাজ আপনারা করতে পারেন বলেন? বলেন, এই কথাকে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনারাই তো যান সরকারি অফিস আদালতে, প্রত্যেকটা মানুষের বিশ্বাস হলেই সরকারি অফিস আদালতে টাকা ছাড়া কাজ হয় না। তাহলে তার মানে কি বোঝা গেল? এই রাষ্ট্রের সরকারের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে প্রায় শতকরা 100 ভাগই দুর্নীতিবাজ। তাহলে এই দেশ, এই সমাজ উন্নত করতে হলে সর্বপ্রথম দুর্নীতির বিরুদ্ধে সরকারি কর্মকর্তা আমাদের মধ্যে নীতি নৈতিকতা সৃষ্টি করা ছাড়া, তাদের দুর্নীতিকে রোধ করা ছাড়া এ জাতির ভাগ্যের পরিবর্তনের কোনো উপায় নাই। এই জন্য জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করেন। ইসলাম কি বলবে? ইসলামের জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করলে কখনোই এইভাবে এই ফাঁক ফোকর শুভঙ্করের ফাঁক থাকবে না, যে গড় হিসাবের একটা আপনার ভেলকিবাজি দেখায়া জনগণকে বোধাই বানায় ছেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঢাকার ভাষা একেবারে খাস এই কথাটাই জনগণকে বোধাই বানানো হতেছে। দেশের সম্পদ বাড়ে, হিসাব দেখায়। আরে ভাই, আরেকটা মানে জোট চুরির একটা কাহিনীর গল্প শুনে আপনাদেরকে এই সমস্ত কথা তো সাধারণত আমরা হুজুররা ওয়াজ করি না। হুজুররা তো শুধু বর্ণবাজি করি, মানুষকে ইসলামী সমাজ ব্যবস্থার কথা, অর্থ ব্যবস্থার কথা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা আমরা বলতেও চাই না। এর বলা দরকার সাধারণ মানুষকে। দেখেন, বিগত সময়ে একটা পলিসি রাষ্ট্র মেনটেন করতো। কি পলিসি? 2 দিন পর পর সরকারি কর্মকর্তার বেতন বাড়তো। ঠিক? নির্বাচন আসতেছে সামনে, সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ায় 20%। এক ফালে 1 লাখ টাকার বেতন 1,20,000। কোন কাম নাই, কাজ নাই, হঠাৎ করে এত সম্পদ বাড়ায় দিলাম, এত বেতন বাড়ায় দিল, তো দিবে কোত্থেকে সরকার? দেশে তো এত টাকা নাই, এত সম্পদ নাই। সরকারি লক্ষ লক্ষ কর্মকর্তাদের যে বেতন 20%, 30% বাড়ায় দিল, বাড়া দিয়ে ওদেরকে তো খুশি করে দিল। ওরা তো বাস এখন সরকারকে রাখার জন্য যা যা অন্যায় করতে হয়, জনগণ খুন করতে হয় কর, জনগণ মারতে হয় মার, কারণ আমার তো বেতন বাড়তেছে। গোটা প্রশাসনকে লোভী, স্বার্থপর বানিয়ে দেওয়া হয়েছে এই সুবিধা দিয়ে। হে প্রশাসনের কর্মকর্তারা, তোমাদের অন্তরের মধ্যে এই এতটুকু পর্যন্ত বোধ তৈরি হয় নাই যে এই যে আমার কাছে বাড়তি সুবিধাটা দিচ্ছে, খামাখা দিচ্ছে, আমার কাছে অনৈতিক সুবিধা দিচ্ছে, আমার কাছে অনৈতিক সুবিধা নেওয়ার জন্য। তোমরা যদি সেদিন এই কথাটা চিন্তা করতে, তাহলে 5ই আগস্টে পুলিশ প্রশাসনকে এইভাবে এদেশের মানুষের কাছে নাজেহাল হওয়া লাগতো না।
যাই হোক, এই কাহিনীটা কি জানেন? এই যে হঠাৎ করে যে সে তারা 20% বেতন বাড়ায় দেবে একদিনে, অথচ সরকার তো এইভাবে বেতন বাড়াইতে পারে না, কারণ সরকারের তো সম্পত্তি নাই। তারপরে কি করছে জানেন? এটা আর একটা সিস্টেম। রাষ্ট্রের যে আপনার ইকোনমিক সিস্টেম আছে, মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স, দুইটা ভাগ মোটা দাগে। রাষ্ট্রীয় যে ম্যাক্রো ইকোনমিক্স, এটা দুইটা পলিসির উপর চলে। একটাকে বলা হয় ফিসক্যাল পলিসি, আর একটাকে বলা হয় মনিটারি পলিসি। মনিটারি পলিসির অর্থ হলো টাকা ছাপানো। টাকা ছাপানো বাড়বে না টাকা ছাপানো কমবে, এটার উপর ভিত্তি করে রাষ্ট্রের জিনিসপত্রের দাম, জনগণের মানে দ্রব্যমূল্য, এটা নির্ভর করে মনিটারি পলিসির উপর। সরকার যখন টাকা ছাপানো কমায় দেয়, তখন আস্তে জিনিসপত্রের দাম কমে যায়। সরকার যখন টাকা ছাপানো বাড়ায় দেয়, তখন জিনিসপত্রের দাম বেড়ে যায়। তো সরকার যে সরকারি কর্মকর্তাদেরকে বেতন বাড়াইলো 20% করে, টাকা দিবে থেকে বাবার গোলায় টাকা বেঁচে গেছে যে মাসে তুমি বছরে তুমি লাভ দিয়ে ফাল পাইলে যে 20% বাড়ায় দিলা, এই হাজার হাজার লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তাদেরকে হাজার হাজার কোটি টাকা কোথেকে এনে দিবে? বাস অর্ডার দিয়ে দিছে যে টাকা ছাপা। টাকা ছাপাইলো 20% টাকা খামাখাই ছাপাইলো। একটা তাহলে সম্পত্তি বাড়লো না শুধু কাগজ বাড়লো? শুধু কাগজ বাড়ছে, সম্পত্তি কিন্তু কিছুই বাড়ে নাই। আগে তুমি 100 টাকাতে যে জিনিস পাইতা, এখন ওই জিনিস কিনতে তোমার 120 টাকা লাগবে। যেই নাও সেই করতে। আরে ভাই, বছর বছর বেতন বাড়ে। গত বছর যে জিনিসের দাম ছিল 100 টাকা, এই বছর সেই জিনিসের দাম হলো 125 টাকা, তোমার বেতন বাড়ছে 100 টাকা, 100 টাকা থেকে 120 টাকা। বলেন, গত বছর যেই জিনিস কিনতেন 100 টাকা দিয়ে, এবার সেই জিনিসের দাম যদি হয় 125 টাকা, আর আপনার বেতন যদি বাড়ে 20 টাকা, তাহলে আপনার লাভ হলো না লস হলো? পাবলিকরে কে বুঝাবে এই কথা যে তোমার যে 20 টাকা বেতন বাড়ছে, লাভ হয়নি তোমার? কারণ দেশের মধ্যে মূল্যস্ফীতি, দেশের মধ্যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে 25%, তোমার বেতন বাড়ছে 20%, মানে তুমি এখনো 5% মাইনাসে আছো। কিন্তু জনগণকে এই যে কি বলছিলাম, কি বানায়, বোধাই বানায় বিশ্বাস করেন এই কাহিনীগুলো করছে। এতে গোটা দেশের মধ্যে অর্থনৈতিক ভাবে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। কারণ তুমি তো সরকারি কর্মকর্তাদের বেতন বাড়াইলা 20% করে, এবার প্রাইভেট সেক্টরে যারা চাকরি করে, বলেন যারা প্রাইভেট সেক্টরে চাকরি করে তাদের সংখ্যা সরকারি চাকরিজীবীদের চেয়ে কম না বেশি? বেশি, বলে অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি। তোমার সরকারি কর্মকর্তা কর্মচারী কয়জন? আমার একটা গার্মেন্টসের গরিব শ্রমিক কত হাজার, কত লক্ষ, কত কোটি, বলেন এবার আপনারা। রাস্তায় রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, ঠেলা গাড়ি ঠেলে, নৌকা চালায়, দিন গুজরান করে, দিন মজুর শ্রমিক কত পার্সেন্ট বেশি? তুমি যে 20% ফাল দিয়া সরকারি কর্মকর্তাদের বেতন বাড়াইয়া ওদের সুবিধা দিয়া তুমি যে তোমার ক্ষমতাকে পাকাপোক্ত করলা, এবার দেশের সাধারণ মানুষ এদের বেতন কে বাড়াবে? বলেন, এদের তো বেতন বাড়ে নাই। সরকারি কর্মকর্তাদের বেতন যখন বাড়ছে, বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কারণ সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লো 20%, ঘুষ বাড়ছে আরো বেশি। অল্প কিছু মানুষের কাছে সম্পত্তির পাহাড় জমেছে, পাহাড় বলেছে, পাহাড় সম সম্পদ দিয়ে বাজারে জিনিসপত্র কিনতে গেলে বড় মাছগুলি সব কিনে ফেলায়, ভালো ভালো বাহনগুলি সব তারা খায়। সাধারণ মানুষ, তার কাছে তো ওই পরিমাণ টাকা পারে নাই। সেই ক্ষেত্রে গোটা সরকার, গোটা রাষ্ট্রের মধ্যে, জনগণের মধ্যে অর্থনৈতিক ক্রাইসিস দেখা দেয় এবং তাদের মধ্যে বৈষম্য দেখা দেয়, তাদের মধ্যে হতাশা তৈরি হয়। তারা প্রথমে খুশি হয়েছিল যে আমার 10% বেতন বেড়েছে, যে দেখে জিনিসপত্রের দাম বেড়েছে 25%, তখন মাথার চুল ছিল তারা। সাধারণ মানুষের কোনো উপায় থাকে না। বলবেন সমাধান কি? হ্যাঁ মুসলমান, সমাধান একটাই, আল্লাহ কোরআনের পথে আসো, যেখানে কোনো ভাওতাবাজির স্থান নাই, ইসলামী অর্থ ব্যবস্থার দিকে ধোঁকাবাজির কোনো স্থান নাই। ইসলামী কোরআনের করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। বলেন, যদি এই সিস্টেম, আল্লাহ নবীর এই আদর্শ যদি একটা সমাজে বাস্তবায়িত হয়, সেই সমাজে কারো বাড়িতে 3টা প্রাণ থাকবে, আর কেউ 10 জন 20 জন নিয়ে একটা পরিবার, মা
সামর্থ্য তার নাই। বুক চাপড়ায় বাবার সামনে, পিতার সামনে, দিনমজুর পিতার সামনে কলিজার টুকরা সন্তান তরফায় তরফায় মারা যেতেছে, ওর মুখে ওষুধটুকু কিনে দেওয়ার মতো সামর্থ্য তার নাই। এই বাবা বাপকে কি সান্ত্বনা দিবেন আপনি? দোস্ত, আমরা যে বলি, আমরা যে চিৎকার করি, আমাদেরকে তোমাদের কাছে পাগল মনে হয় না? মনে করো যে তোমরা আমরা সব ধর্ম বেঁচে খাই। নাউযুবিল্লাহ। আমরা ধর্ম বেঁচি না, আমরা ধর্মের জন্য জীবন দিতে চাই। আমরা ইসলামকে দিয়ে সত্য উদ্ধার করি না, জনগণের দুয়ারে দুয়ারে ইসলামের কল্যাণ আমরা পৌঁছে দিতে চাই। ভাই, আমি যেখান থেকে কথা শুরু করেছিলাম আবার ওখানে ফিরে আসি। আল্লাহ যদি ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করেন, প্রথম কাজ হবে তাদের আকামুস সালাত, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার মধ্য দিয়ে গোটা রাষ্ট্রযন্ত্রকে দুর্নীতি মুক্ত করবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার বাংলাদেশে প্রতি বছর চোরাদের দুর্নীতি কমিশন, কি বললাম, দুর্নীতি কমিশনে যারা বসে আসছে, বসে থাকে, খবর নিয়ে দেখেন তারা কত বড় দুর্নীতিবাজ। তাদের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয় বাংলাদেশ থেকে। এই দুর্নীতিটা যদি বন্ধ করা যায়, তো এক বছরের দুর্নীতি, যেটা দুর্নীতি দমন কমিশনের চুরি মার্কার রিপোর্ট দ্বারা প্রমাণিত, অরিজিনাল রিপোর্ট তো আল্লাহ ভালো জানে, এই রিপোর্টের দুর্নীতির টাকা দিয়ে প্রতি বছর কয়েকটা পদ্মা সেতু নির্মাণ করা যায়। আপনি বলেন, এই দেশে আপনারা উন্নয়নের গল্প শোনান, উন্নয়নের গান শোনান, জনগণকে বোঝাই বানান আপনারা। এই রাষ্ট্রের মধ্যে যদি নামাজ কায়েম করা হয়, যাকাত ভিত্তিক ইসলাম প্রদত্ত সাম্যের অর্থ ব্যবস্থা যদি কায়েম করা হয়, ধনী আর দরিদ্রের বৈষম্য এই সমাজে আর থাকবে না। জুলাই বিপ্লবটা ছিল, এই বিপ্লবের নাম কি বলেন তো? বৈষম্যহীন বাংলাদেশ গড়বার বিপ্লব। বলেন কথা ঠিক না? বৈষম্যহীন আন্দোলন হয়েছিল, বৈষম্যহীন দেশ গড়ার কথা বলে হাজারের বেশি বাংলার তামাম সন্তানেরা জীবন দিয়েছে। এরপরেও যদি আমরা একটা বৈষম্যহীন দেশ গড়তে না পারি, এই সকল শহীদদের আত্মার কাছে আমরা সকলেই দায়ী থেকে যাব। কাজে আসেন না, আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি, আমাদেরকে দায়িত্ব দেন রাষ্ট্র পরিচালনার। ইনশাআল্লাহ এক টার্মের মধ্যে একটা দুর্নীতি মুক্ত রাষ্ট্র এবং প্রশাসন জাতির কাছে আমরা উপহার দেব ইনশাআল্লাহ। আপনারা অনেকে মনে করতে পারেন যে হুজুর মাইক পাইছেন খালি কয়ে যেতেছেন, না না, হুজুরদের এই সমস্ত কথা শুধু এখন আর থিওরিটিক্যাল নয়। মোল্লা মৌলবীরা কতটুকু কি পারে, আজকে 2025 সালের পৃথিবী তার জাজ্বল্য সাক্ষী। আমি আপনাদেরকে একটা গল্প শোনাই, নিজের প্রত্যক্ষ দেখা গল্প, কাহিনী শোনা কাহিনী না, নিজের চোখে দেখা গল্প শোনাই আমি আপনাদেরকে। এর আগে আপনাদেরকে আপনাদের একটা অবস্থা বুঝাই যে নিজেরা কোন অবস্থায় ছিলাম আর মোল্লা মৌলবীরা কোন অবস্থায় থাকে। বেশ কিছুদিন আগে একটা রাষ্ট্রের একজন পররাষ্ট্রমন্ত্রী ছিল। কি ছিল? খুব হায়ার এডুকেটেড, অনেক উচ্চ শিক্ষিত, সারা জীবন বিদেশে বড় বড় এজেন্সিতে বড় বড় এই